ওকে, আগের দিনকে আমরা বেসিক্যালি মূত্র উৎপাদন পদ্ধতি দেখেছি এবং তার সঙ্গে নেফ্রনের স্ট্রাকচারটাও দেখেছিলাম। আজকে বেসিক্যালি আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে মূত্রের বিভিন্ন উপাদান। তো মূত্রের উপাদানগুলোকে আমরা গ্রসলি দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্বাভাবিক উপাদান, অর্থাৎ যেটা স্বাভাবিক অবস্থায় আমরা কোনো ব্যক্তির দেহ থেকে নির্গত মূত্রের মধ্যে যে উপাদানগুলোকে পাই। স্বাভাবিক উপাদানগুলোকে দেখো আবার দুভাগে ভাগ করা গেছে, কতগুলো জৈব উপাদান আর কতগুলো অজৈব উপাদান। জৈব উপাদানগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া, আছে অ্যামোনিয়া, আছে ইউরিক অ্যাসিড, আছে ক্রিয়েটিনিন, আছে অ্যাসিটোন। সো বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই নাইট্রোজেনাস ওয়াস্ট, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, যেগুলো আমাদের শরীরের মধ্যে বিপাকের ফলে তৈরি হয়। এবং আমি একদম প্রথম দিন তোমাদের বলেছিলাম যে রেচন পদার্থের সংজ্ঞাটাই হচ্ছে যে বিপাক জাতীয় ক্রিয়ার ফলে দেহের মধ্যে যে বাই প্রোডাক্ট, যে দূষিত পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা মেনলি রেচন পদার্থ বলি। তো এই যে পদার্থগুলো বেরোচ্ছে ইউরিনের সঙ্গে, এগুলো সবই নাইট্রোজেনাস ওয়াস্ট, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, যেগুলো মেনলি বিপাকের ফলে উৎপন্ন হয়। এছাড়া কতগুলো অজৈব পদার্থ আমাদের মূত্রের মধ্যে থাকে, এগুলো মেনলি বিভিন্ন ধরনের ধাতব আয়নস, ধাতব লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফসফেট আয়ন, এগুলো থাকে, যেগুলো আমরা আগের দিন যখন দেখেছিলাম যে নালিকা ক্ষরণ বা নির্বাচিত পুনঃশোষণ, এই দুটো পদ্ধতির পরেও ওই তরলের মধ্যে বা মূত্রের মধ্যে কিছু পরিমাণ এই সমস্ত অপ্রয়োজনীয় লবণ থাকে, যেগুলো শরীরের বাইরে বেরিয়ে চলে আসে। সো স্বাভাবিক উপাদান মানে একজন স্বাভাবিক ব্যক্তির স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় সুস্থ শরীর থেকে যে মূত্র বেরোয় তার মধ্যে এই উপাদানগুলো থাকে। এছাড়া মূত্রের কতগুলো অস্বাভাবিক উপাদান বা বিশেষ উপাদান আছে। অস্বাভাবিক উপাদান বা বিশেষ উপাদান মানে হচ্ছে যে উপাদানগুলো নর্মাল, অর্থাৎ স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় একজন ব্যক্তির শরীরে পরিলক্ষিত হয় না, বা পরিলক্ষিত হলেও সেটা অনলি ট্রেসেবল অ্যামাউন্টে পরিলক্ষিত হয়, মানে খুব কম পরিমাণে পরিলক্ষিত হয়। কিন্তু সেটাই যখন একজন কোনো ব্যক্তি তার বিশেষ শারীরবৃত্তীয় অবস্থায়, অর্থাৎ সোজা কথায় অসুস্থ অবস্থায় চলে যান, তখন সেক্ষেত্রে ওই বস্তুগুলোর পরিমাণ তার মূত্রে বৃদ্ধি পায়। যেমন একটা উদাহরণ দেখো, গ্লুকোজ। স্বাভাবিক ব্যক্তির মূত্রে গ্লুকোজ সামান্য পরিমাণ উপস্থিত থাকে, কিন্তু গ্লুকোজের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন আমরা সেই রোগটাকে বলি গ্লুকোসুরিয়া। এটা মেনলি যাদের ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ রোগ আছে তাদের ক্ষেত্রে দেখা যায় মূত্রে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি পরিমাণে উপস্থিত থাকে। ঠিক তেমনি কিটোন বডি, কিটোন বডির পরিমাণ যখন স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে মূত্রে উপস্থিত থাকে তখন আমরা সেই রোগটাকে বলি কিটোনুরিয়া। মূত্রের মধ্যে যদি রক্তের ট্রেসেস পাওয়া যায়, অর্থাৎ রক্তের উপস্থিতি থাকে এবং লালচে বর্ণের মূত্র বা ঈষৎ হরিদ্রাভ মুক্ত নির্গত হয়, তখন আমরা সেই মূত্রটাকে, সেই ধরনের রোগকে আমরা বলে থাকি হিমোচুরিয়া। এটা মেনলি আমাদের যে মূত্রনালী তাতে যদি কখনো ইনফেকশন হয় বা মূত্রনালীতে যদি ক্ষতর সৃষ্টি হয় তখন এই ধরনের সিচুয়েশন আসে। প্রোটিনুরিয়া, প্রোটিনের বিপাকের জাতীয় রোগের ফলে অনেক সময় মূত্রের মধ্যে থেকে নির্গত প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, এই রোগটাকে আমরা তখন বলে থাকি প্রোটোনুরিয়া। ঠিক তেমনি বিভিন্ন ধরনের রোগে, বিপাক জাতীয় রোগে যেমন জন্ডিস, যখন হিমোগ্লোবিন দ্রুত ভাঙতে থাকে এবং হিমোগ্লোবিনের ভাঙনের ফলে যখন প্রচুর পরিমাণে বিলিরুবিন, বিলিভার্ডিন উৎপন্ন হয়, তখন ওই অতিরিক্ত বিলিরুবিন, বিলিভার্ডিন মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে, তখন সেই রোগটাকে আমরা বলি বিলিরুবিনিয়া। দেয়ারফর এই যে সিচুয়েশনগুলো, এগুলো যে গ্লুকোজ, কিটোন বডি, রক্ত, প্রোটিন, বিলিরুবিন, এগুলো নর্মাল একজন হেলদি পার্সনের মূত্রের মধ্যে এক্সপেক্ট করা যায় না, অর্থাৎ থাকে না, বা থাকলেও খুব সামান্য পরিমাণে থাকে। কিন্তু বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় অবস্থায়, শারীরবৃত্তীয় অবস্থা মানে এই রোগগুলো গ্লুকোসুরিয়া, কিটোনুরিয়া, হিমোচুরিয়া, প্রোটোনিউরিয়া, এই সমস্ত বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় অবস্থায় এই সমস্ত পদার্থগুলোর পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই উপাদানগুলোকে আমরা অ্যাকচুয়ালি অস্বাভাবিক উপাদান বা বিশেষ উপাদান বলে অভিহিত করে থাকি। এখান থেকে একটা খুব সিম্পল প্রশ্ন আসে যে মূত্রের বিভিন্ন উপাদানগুলি একটি সারণীর সাহায্যে লেখো। সারণীর সাহায্যে লেখো বললে এই চার্টটা সেখানে দিতে হবে। আর একটা প্রশ্ন আসে যে মূত্রের দুটি বিশেষ অস্বাভাবিক উপাদানের নাম লেখো বা দুটি বিশেষ উপাদানের নাম লেখো, এবং কোন বিশেষ শারীরবৃত্তীয় পরিস্থিতিতে ওই উপাদানগুলি নির্গত হয় তার নাম লেখো। তখন যেমন আমি লিখলাম যে মূত্রের একটি বিশেষ অস্বাভাবিক উপাদান হচ্ছে গ্লুকোজ, বলে সেটা কোন অবস্থায় সেই গ্লুকোজ নির্গত হচ্ছে, দ্যাট ইজ গ্লুকোসুরিয়া, সেটা বলতে হবে। আর কিটোন বডি যদি আমি বলি তাহলে কোন বিশেষ অবস্থায় কিটোন বডি নির্গত হচ্ছে সেটা বলতে হবে যে কিটোনুরিয়া। তো এইভাবে বেসিক্যালি এই জায়গাটাকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ কোনভাবে কীভাবে নির্গত হচ্ছে সেটা বলতে হয় কোন বিশেষ শারীরবৃত্তীয় পরিস্থিতিতে। নেক্সট পার্টে আমরা আমাদের দুটো বিশেষ রেচন অঙ্গকে নেব, একটা হচ্ছে যকৃৎ
আর একটা হচ্ছে ত্বক। তো আমাদের মেন বা প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। আর বৃক্ক ব্যতীত যে সমস্ত অঙ্গগুলো আমাদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলে থাকি বিশেষ রেচন অঙ্গ, বা এদের আর একটা নাম আছে, এদেরকে আমরা বলে থাকি আনুষঙ্গিক রেচন অঙ্গ। তো এই আনুষঙ্গিক রেচন অঙ্গ বা বিশেষ রেচন অঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে যকৃৎ। এটা একটা আলাদা প্রশ্ন আসে যে যকৃৎকে কেন আমরা একটা রেচন অঙ্গ হিসেবে ধরব। তো 1 নম্বর দেখো, যকৃতের মধ্যে আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের বিপাকের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, কিন্তু এই অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত। তাই শরীরের মধ্যে অ্যামোনিয়া হিসাবে থাকলে তার তীব্র বিষক্রিয়া দেখা যায়। তাই খুব দ্রুত অ্যামোনিয়াকে ইউরিয়ায় কনভার্ট হয়ে যেতে হয় বা অ্যামোনিয়াকে ইউরিয়ায় পরিণত হয়ে যেতে হয়। যকৃতের মধ্যে অর্নিথিন সাইকেল চলে বা অর্নিথিন চক্র চলে, যে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া অপেক্ষাকৃত কম ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তরিত হয় এবং এই ইউরিয়া পরবর্তীকালে মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে। সুতরাং যকৃতের প্রধান কাজ হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া কনভার্সন। যে চক্রের মাধ্যমে এটা হয় তাকে বলে হচ্ছে অর্নিথিন চক্র। 2 নম্বর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যদি শরীরের মধ্যে বিশ্লিষ্ট হয়, হিমোগ্লোবিন মেনলি দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তো গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট আর হিম হচ্ছে নন প্রোটিন পার্ট। তো হিমোগ্লোবিনের বিশ্লেষণের ফলে প্রথমে বিলিরুবিন এবং বিলিরুবিন পরবর্তীকালে বিলিভার্ডিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন করে। তাই হিমোগ্লোবিনের বিশ্লেষণের পর সেখান থেকে বিলিরুবিন এবং বিলিভার্ডিনের উৎপাদন, এটাও যকৃতের মধ্যে সম্পন্ন হয়। 3 নম্বর হচ্ছে যকৃৎ থেকে যে পিত্তরস নির্গত হয় তার মধ্যে কয়েকটা বিশেষ ধরনের ধাতব আয়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, জিঙ্ক, বিভিন্ন কতগুলো ব্যাকটেরিয়া, এগুলোও আমাদের পিত্তরসের মাধ্যমে নির্গত হয়। আর কিছু অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল যদি রক্তের মধ্যে থাকে সেটাও যকৃতের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। দেয়ারফর যকৃৎ মেনলি এই 4টে কারণের জন্য যকৃৎকে আমরা একটা আনুষঙ্গিক রেচন অঙ্গ বা সাহায্যকারী রেচন অঙ্গ বলে থাকি। ঠিক তেমনি আর একটা আনুষঙ্গিক রেচন অঙ্গ হিসেবে কাজ করে হচ্ছে আমাদের ত্বক। তো ত্বককে কেন রেচন অঙ্গ বলে? ত্বকের ওপর আমাদের কতগুলো ঘর্মগ্রন্থি আছে, যে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নির্গত হয়। এই ঘামের মধ্যে দিয়ে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, কিছু পরিমাণ জল, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং ইউরিয়া বেরিয়ে আসে। সুতরাং ঘাম হচ্ছে একটা রেচন পদার্থ। এটা তোমাদের এইভাবেও প্রশ্নটা আসে যে ঘাম কি একটি রেচন পদার্থ? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তখন বলতে হবে ত্বকের উপস্থিত ঘর্মগ্রন্থি থেকে ঘাম নির্গত হয়। ঘাম সোডিয়াম ক্লোরাইডের, ঘামের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, জল, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া উপস্থিত থাকে, যেগুলি মূলত রেচন পদার্থ। তাই ঘামের মাধ্যমে বেশ কিছু রেচন পদার্থ আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, তাই ঘামকে একটি রেচন পদার্থ বলা যাবে। ঠিক এমনি ত্বকের ওপরে আর একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটার নাম হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। এখান থেকে সিবাম নামে একটা তৈলাক্ত নিঃসরণ ঘটে। এই তৈলাক্ত নিঃসরণ যেটা সিবাম বেরিয়ে আসে, সেই সিবামের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল থাকে। দেয়ারফর সিবেসিয়াস গ্রন্থির উপস্থিতি তথা সিবামের নিঃসরণ, এটাও ত্বককে একটা রেচন অঙ্গ হিসেবে পরিগণিত করেছে। অ্যান্ড লাস্ট ওয়ান, যেটা আমাদের কানে অন্তঃকরণের মধ্যে সেরুমিনাস গ্রন্থি থাকে। এই সেরুমিনাস গ্রন্থি থেকে একটা মোম জাতীয় পদার্থ সেরুমেন নির্গত হয়। এই সেরুমেনের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল থাকে। সুতরাং এটাও একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এখানে বলে রাখি যে কানের খোল বা আমরা যে ইয়ার ওয়াক্স বলে থাকি, সেটা বেসিক্যালি এই সেরুমেন যখন বহুদিন যাবৎ কানের মধ্যে সঞ্চিত হয়ে গিয়ে শক্ত কঠিন হয়ে যায়, তখন আমরা সেটাকে ইয়ার ওয়াক্স বলি বা কানের খোল বলে থাকি। দেয়ারফর কানের মাধ্যমে ওই যে সেরুমিনাস গ্রন্থি থেকে সেরুমেন নির্গত হয়, এটাও একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। দেয়ারফর ত্বক এই ক্ষেত্রে একটা রেচন পদার্থ হিসেবে কাজ করে। এখানে আর একটা কথা প্রাসঙ্গিকভাবেই বলে রাখি, দেখবে বিভিন্ন কসমেটিক্স উৎপাদনকারী সংস্থা, কোম্পানি, তারা একটা ভীষণ অ্যাড দেয় যে এই সাবান ব্যবহার করলে 24 আওয়ার্স অয়েল ফ্রি থাকা যায়, এই ক্রিম ব্যবহার করলে মুখে কোনো রকম অয়েল জমে না। বাট দিজ আর অল অ্যাডভার্টাইজমেন্ট গিমিক। এগুলো যতটা সুন্দর অ্যাডভার্টাইজে শুনতে বা দেখতে লাগে, বাস্তবে হয় না। তার কারণ হচ্ছে আমাদের ত্বকের ওপর প্রত্যেকেরই সিবেসিয়াস গ্রন্থি আছে, কারুর বেশি কারুর কম। আর যেহেতু আমরা সবসময় একটা হট এবং হিউমিড কন্ডিশনের মধ্যে থাকি, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় থাকি, তাই সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসরণ কিন্তু চলতেই থাকে। আর সিবাম নিঃসরণ যদি হয়, তখন তার মধ্যে দিয়ে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কোলেস্টেরল বেরিয়েই আসবে এবং ওই তৈলাক্ত পদার্থের আস্তরণটা আমাদের মুখে বা গায়ে, হাতে, পায়ে, পার্টিকুলারলি কপালে, গালে, এগুলোতে থাকবেই থাকবে। তো এটাকে কোনোদিনভাবেই কোনো ক্রিম মেখে বা কোনো ফেস ওয়াশ ব্যবহার করে লং টার্মের জন্য, দীর্ঘক্ষণের জন্য কখনো এটাকে প্রোটেক্ট করা যায় না। বিকজ এটাকে প্রোটেক্ট করতে গেলে আমাদের একটা আইডিয়াল এনভায়রনমেন্টে থাকতে হবে, যেখানে রুম টেম্পারেচার মোটামুটি
মোটামুটিভাবে 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা আমরা থাকি না, বা আমাদের চারপাশের রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতাও অনেক বেশি থাকে। ফলে আর্দ্রতাজনিত সমস্যার কারণে এবং উষ্ণতার বৃদ্ধির কারণে সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসৃত হতেই থাকে। ফলে ওই তৈলাক্ত ভাবও আমাদের বারে বারেই ফেরত আসে। তো যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা দেখি যে অনেকক্ষণ যাবত অয়েল কন্ট্রোল সম্ভব, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তো এইটা বেসিক্যালি আমাদের রেচনের শেষ পোর্শনটা আজকে আমরা নিয়ে নিলাম। এখানে আর আমাদের কিছু নেই, এর মেটেরিয়ালটা আগের দিনই পাঠিয়ে দিয়েছি তোমাদের, সুতরাং এখানে এসে রেচনটা কমপ্লিট হয়ে গেল।